গ্রিনল্যান্ড বরফে ঢাকা এক বিশাল দ্বীপ, জনসংখ্যা হাতে গোনা। অথচ সামরিক মূল্য এমন যে এটাকে ঘিরেই এখন উত্তপ্ত হয়ে উঠছে পুরো উত্তর আটলান্টিক। আর্কটিকের এই ভূখণ্ডকে একসময় দূরের নীরব অপ্রাসঙ্গিক মনে হলেও আজ বাস্তবতা হল গ্রিনল্যান্ড এখন বিশ্বশক্তির নতুন ফ্রন্টলাইন। এখানে যুদ্ধের শব্দ এখনও পুরোপুরি শোনা যাচ্ছে না, কিন্তু যুদ্ধের প্রস্তুতি স্পষ্ট। বন্দরে যুদ্ধজাহাজের উপস্থিতি, আকাশে ট্রান্সপোর্ট বিমানের আনাগোনা আর সীমিত সংখ্যক সেনা মোতায়েন সবই একই বার্তা দেয়, এই দ্বীপকে কেন্দ্র করে শক্তির সংঘর্ষ শুরু হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা। সাম্প্রতিক ঘটনার সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ হল গ্রিনল্যান্ডে ইউরোপীয় সেনাদের প্রথম দল পৌঁছেছে এবং তারা ন্যাটোর হয়ে নয়। এটি সবচেয়ে বড় ইঙ্গিত। কারণ ন্যাটোর কাঠামোর বাইরে গিয়ে ইউরোপ যদি নিজেদের উদ্যোগে বাহিনী নামায়, তাহলে বুঝতে হবে তারা এই সংকটকে কেবল মিত্রদের মহড়া হিসেবে দেখছে না, বরং সম্ভাব্য রাজনৈতিক সামরিক বিস্ফোরণের পূর্বাভাস হিসেবেই বিবেচনা করছে। গভীর রাতে ডেনিশ রয়্যাল এয়ারফোর্সের কয়েকটি G-130 জে ট্রান্সপোর্ট নৌকের বিমানবন্দরে অবতরণ করে কয়েক হাজার ডেনিশ সেনাকে নামিয়ে দেয়। এটাকে বলা হচ্ছে অগ্রবর্তী দল, যারা পরপরই ফ্রান্স, জার্মানি, নরওয়ে, সুইডেন এবং যুক্তরাজ্য থেকে ছোট ছোট ইউনিট সেখানে যোগ দেবে। সংখ্যায় তারা খুব বড় নয়, কিন্তু প্রতীকী শক্তি বিশাল, কারণ এই উপস্থিতি মূলত একটি বার্তা, গ্রিনল্যান্ডকে একা রাখা হবে না। ফ্রান্স গ্রিনল্যান্ডকে 15 জন মাউন্টেন স্পেশালিস্ট পাঠাচ্ছে। জার্মানি পাঠাচ্ছে 13 জনের রিকন টিম, যারা কোপেনহেগেনের হয়ে ডেনিশ বাহিনীর সঙ্গে যোগ দেবে। নরওয়ে 2, সুইডেন 3 অফিসার এবং যুক্তরাজ্য 1 কর্মকর্তা পাঠাচ্ছে। নেদারল্যান্ডসও অতিরিক্ত স্টাফ পাঠাতে প্রস্তুত। বাহিনী ছোট হলেও লক্ষ্য পরিষ্কার, পরবর্তীতে বড় আকারের মহড়া চালানোর ভিত্তি তৈরি করা এবং ওয়াশিংটনকে দেখানো যে ডেনমার্কও ইউরোপ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে মাঠে নেমে গেছে। ডেনিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, আগামী কয়েক সপ্তাহে তারা আর্কটিকে কিভাবে উপস্থিতি বৃদ্ধি করা যায় এবং কিভাবে বাস্তবে মহড়া চালানো যায় সেটা পরীক্ষা করবে। এই পুরো উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ড নিয়ে তার আগ্রহ নতুন নয়। 2019 সালেও তিনি এই দ্বীপ কেনার কথা তুলেছিলেন। তখন অনেকে এটাকে রাজনৈতিক নাটক বলে উড়িয়ে দিয়েছিল, কিন্তু দ্বিতীয় মেয়াদে ফিরে এসে ট্রাম্প বিষয়টিকে কৌশলগত নীতিতে পরিণত করেছেন। 2025 সালের শুরুতেই তিনি প্রকাশ্যে বলেছেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য জাতীয় নিরাপত্তা এবং অর্থনৈতিক নিরাপত্তা দুটোর জন্যই জরুরি। তিনি সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেননি। এই বক্তব্য ইউরোপকে কাঁপিয়ে দিয়েছে, কারণ ন্যাটোর ভেতরে থাকা এক রাষ্ট্রের ভূখণ্ড নিয়ে আরেক রাষ্ট্রের সদস্য যদি দখল ভাষায় কথা বলে, তাহলে সেটা শুধু কূটনৈতিক সমস্যা নয়, এটা ন্যাটোর অস্তিত্বগত সংকট। ডেনমার্ক ও গ্রিনল্যান্ড উভয়ই বারবার জানিয়েছে, গ্রিনল্যান্ড বিক্রি হবে না। গ্রিনল্যান্ডের নেতৃত্ব স্পষ্ট ভাষায় বলেছে, তারা যুক্তরাষ্ট্রের মালিকানাধীন হতে চায় না, যুক্তরাষ্ট্রের দ্বারা শাসিত হতে চায় না এবং যুক্তরাষ্ট্রের অংশ হতে চায় না। তাদের ভবিষ্যৎ ডেনমার্কের সাথে এবং ন্যাটোর নিরাপত্তা কাঠামোর ভেতরেই থাকবে, এটাই তাদের অবস্থান। কিন্তু ট্রাম্পের যুক্তি আরও আক্রমণাত্মক হচ্ছে। তিনি বলছেন, চীন বা রাশিয়া একসময় গ্রিনল্যান্ডে প্রভাব বিস্তার করবে এবং ডেনমার্কের পক্ষে সেটা ঠেকানো সম্ভব নয়। ফলে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণই একমাত্র বিকল্প। এ ধরনের বক্তব্য কার্যত সার্বভৌমত্বের উপর চাপ তৈরি করে। এখানে সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা উঠে আসে, ন্যাটো কি ভেঙে যাচ্ছে? ন্যাটো আনুষ্ঠানিকভাবে ভাঙছে না, কিন্তু বাস্তবে জোটের ভেতরে থেকে যে ফাটল তৈরি হচ্ছে সেটি স্পষ্ট। ন্যাটোর মূল ভিত্তি হল পারস্পরিক আস্থা। এক সদস্য আক্রান্ত হলে সবাই পাশে দাঁড়াবে। কিন্তু যদি যুক্তরাষ্ট্র নিজেই ডেনমার্কের ভূখণ্ড নিয়ে চাপ তৈরি করে, তাহলে ন্যাটোর নৈতিক ভিত্তি নড়ে যায়। ইউরোপের অনেক দেশ ইতিমধ্যে বলেছে, যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড দখলের দিকে এগোয়, তাহলে ন্যাটোর ঐক্য ভয়াবহ ঝুঁকিতে পড়বে।
এমনকি পোল্যান্ডের প্রধানমন্ত্রী পর্যন্ত সতর্ক করেছেন, ন্যাটোর এক সদস্য রাষ্ট্র যদি আরেক সদস্য রাষ্ট্রের ভূখণ্ডের সংঘাত বা সংযুক্তিকরণের চেষ্টা করে, তাহলে সেটাই হবে আমাদের পরিচিত নিরাপত্তা ব্যবস্থার অবসান। অর্থাৎ ন্যাটোর ভিতরে আজ সবচেয়ে বড় ভয় শত্রু বাইরে নয়, ভেতরে। তবে গ্রিনল্যান্ডের সামরিক বাস্তবতা শুধু কথার যুদ্ধ নয়। যুক্তরাষ্ট্রের ইতিমধ্যেই সেখানে সেনা আছে। আনুমানিক ২০০র মতো মার্কিন সেনা গ্রিনল্যান্ডে অবস্থান করছে বলে ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। কিন্তু সংখ্যার চেয়েও বড় বিষয় হল, গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সবচেয়ে কৌশলগত স্থাপনাগুলোর একটি রয়েছে পিটোফিক স্পেস বেস। এটি যুক্তরাষ্ট্রের উত্তরতম সামরিক ঘাঁটি এবং ব্যালিস্টিক মিসাইল আর্লি ওয়ার্নিং সিস্টেমের গুরুত্বপূর্ণ নোড। এই ঘাঁটির রাডার সিস্টেম শত্রু ক্ষেপণাস্ত্র আগেভাগে শনাক্ত করতে পারে। অর্থাৎ গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষার প্রথম চোখ। এই কারণে দ্বীপটির কৌশলগত গুরুত্ব এত বেশি যে একে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা শুধু ভূখণ্ডের জন্য নয়, এটা পুরো প্রতিরক্ষা আর্কিটেকচারের জন্য। ১৯৫১ সালের একটি চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের সামরিক ঘাঁটি স্থাপনের অধিকার পায়। ডেনমার্কের জন্য এটি লাভজনক ছিল, কারণ যুক্তরাষ্ট্রের সক্ষমতা দ্বীপটির প্রতিরক্ষাকে শক্তিশালী করে। কিন্তু সমস্যা শুরু হয় তখনই, যখন ঘাঁটি স্থাপন থেকে কথাবার্তা চলে যায় মালিকানা ও দখলের দিকে। ট্রাম্প প্রশাসনের বক্তব্যের ভেতরে যে সুর, তা ইউরোপকে বুঝিয়ে দিচ্ছে এই ইস্যু আর বন্ধুত্বপূর্ণ নিরাপত্তা সহযোগিতায় সীমাবদ্ধ নেই, বরং ক্ষমতার রাজনীতিতে ঢুকে গেছে। রাশিয়ার ভূমিকা এখানে আরও কৌশলী। মস্কো বলছে, গ্রিনল্যান্ডকে নিয়ে তাদের হুমকি বানানো হচ্ছে শুধুই পশ্চিমা উন্মাদনা এবং অ্যান্টি ক্রেমলিন প্রচারণা। তারা সতর্ক করেছে, এই ধরনের বক্তব্য আর্কটিক অঞ্চলে অকারণে উত্তেজনা বাড়াবে এবং সংঘাতের ঝুঁকি তৈরি করবে। বাস্তবে রাশিয়া আর্কটিকের সামরিক উপস্থিতি বাড়িয়েছে, নৌ অপারেশন, সাবমেরিন কার্যক্রম এবং কৌশলগত সক্ষমতা জোরদার করেছে, এটা সত্য। কিন্তু গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে রাশিয়ার সরাসরি আগ্রাসী তৎপরতার প্রমাণ খুব বেশি নেই। চীনের প্রসঙ্গও বাদ যায় না। গ্রিনল্যান্ডের খনিজ সম্পদ, বিশেষ করে বিরল খনিজ ও কৌশলগত রিসোর্স, ভবিষ্যতের প্রযুক্তি ও অস্ত্রশিল্পের জন্য গুরুত্বপূর্ণ। বরফ গড়লে আর্কটিক নৌপথ আরও ব্যবহারযোগ্য হবে, বাণিজ্যিক রুট বদলাবে এবং নতুন সামুদ্রিক করিডর তৈরি হবে। আর যেখানে করিডোর, সেখানে নিয়ন্ত্রণের লড়াই। এই কারণে গ্রিনল্যান্ড এখন শুধু সামরিক নয়, এটা অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং ভূরাজনৈতিক যুদ্ধের কেন্দ্র। এই পরিস্থিতিতে ইউরোপের সেনা মোতায়েন একদিকে যেমন প্রতিরক্ষার সংকেত, অন্যদিকে তা ট্রাম্পের চোখে চ্যালেঞ্জ হিসেবেও ধরা পড়তে পারে। আর্কটিকের বরফ যত গলছে, পৃথিবীর শক্তির সংঘর্ষ ততই উন্মুক্ত হচ্ছে। গ্রিনল্যান্ডকে ঘিরে আজ যে উত্তেজনা তৈরি হয়েছে, সেটা আগামী দিনের বড় সংকেত। এখানে যে পক্ষ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে, সে শুধু একটি দ্বীপ পাবে না, সে পাবে আকাশ প্রতিরক্ষার সুবিধা, নৌপথের কর্তৃত্ব, খনিজ সম্পদের নিয়ন্ত্রণ এবং কৌশলগত আধিপত্যের নতুন উচ্চতা। আর এই কারণেই গ্রিনল্যান্ড এখন নীরব নয়। গ্রিনল্যান্ড এখন যুদ্ধের ভাষায় কথা বলছে, বরফের নিচে চাপা শব্দে, কিন্তু ভয়ঙ্কর নিশ্চিতভাবে। প্রিয় দর্শক, গ্রিনল্যান্ড কি সত্যি প্রতিরক্ষার নামে সুরক্ষিত হচ্ছে, নাকি ন্যাটোর ভেতর থেকেই শুরু হয়ে গেছে দখল আর আধিপত্যের নতুন যুদ্ধ? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।